যে প্রশ্নটা সুমন তুলে দিল, যে আমাকে তো কোথাও একটা গিয়ে ভরসা রাখতে হবে কারোর উপরে। সিবিআই দেশের সর্বোচ্চ সংস্থা এবং সর্বোচ্চ আদালতের সর্বোচ্চ বেঞ্চে যাচ্ছে জিনিসটা। তো তারপরে আমরা আমাদের তো কোথাও জায়গাটা বিশ্বাস করতে হবে যে না, হয় সঞ্জয় রায়, না সঞ্জয় রায়ের সাথে আরো 5 জন। তদন্ত রিপোর্ট কি হয়েছে, কোর্ট এবং লোয়ার কোর্ট থেকেই রায়টা তৈরি হয় অনেক, মানে যেটা মানে লোয়ার কোর্টের, তাই তো? হ্যাঁ, লোয়ার কোর্ট থেকে রায়টা তৈরি হয়। 8 জানুয়ারি যা রায় আসুক সেই নিয়ে নিশ্চয়ই সঞ্জয় রায়ের পরিবার তার উচ্চতর আদালতে যাবে। এটা তো মামলা চলতে, লোয়ার কোর্টই আসল। হ্যাঁ একদম, তাই তো। সেক্ষেত্রে আপনাদের কি মনে হয়? না, যে কথা আলোচনা খুব সুন্দর হচ্ছিল, যে কথা বলার সেটা হচ্ছে এটাই যে আমরা যদি এই তদন্তের ঘটনা প্রবাহকে আমরা দেখি এবং যে জায়গাগুলো একটু স্কিপ হয়ে গেল বলে মনে হলো, সেটা হচ্ছে এটাই যে কলকাতা পুলিশ 10ই আগস্ট সঞ্জয় রায়কে অ্যারেস্ট করে, আমি যদি খুব ভুল না বলে থাকি। আমরা দেখলাম এখনো অবধি যে 5ই জানুয়ারি ঠিক আমরা সেই জায়গাতেই আটকে আছি। ঠিক আছে, ইটস ওকে, হতেই পারে হয়তো সঞ্জয় রায় একজনই অভিযুক্ত, কিন্তু বিজ্ঞানকে আমরা যদি মানি তাহলে সিএসএফএল এর যে ডিএনএ প্রোফাইল যদি দেখেন, আপনি যদি আমার সাথে 5 মিনিট বসেন, একজন চিকিৎসক হিসেবে ম্যাডাম যদি আমার সাথে 5 মিনিট বসেন, যে একজন ডিএনএ বিশেষজ্ঞকে নিয়ে আপনি যদি 5 মিনিট বসেন, তাহলে জলের মতন পরিষ্কার যে এখানে এক্সট্রা ডিএনএ এর প্রেজেন্স আছে, মাল্টিপল ডিএনএ। যেটা বুঝতে পারছেন ডাক্তার হিসেবে আমি আসছি। তাহলে সেশন কোর্ট যা রায় দেবে সেটাই আমাকে মানতে হবে এরকম তো নয়। আমি একজন আন্দোলনকারী বলুন, একজন আমার সহপাঠিনী চিকিৎসক হিসেবে সহপাঠিনী আমার যার উপর রেপ এন্ড মার্ডার ঘটেছে, এইরকম একটা ঘটনা ঘটছে, আর আমি দেখতে পাচ্ছি সাইন্টিফিক এভিডেন্সের উপর বেস করে যে এই ঘটনা একজনের পক্ষে ঘটানো সম্ভব নয়। যা শুধু আমি বলছি এটা তো নয় যে না অনিকেত তুমি একটা হাওয়ায় হাওয়ায় কথা বলছো, এরকম তো নয়। সিএসএফএল এর ফরেনসিক বিশেষজ্ঞদের টিমে কথা বলছে। তাহলে কলকাতা পুলিশ যে চোখ দিয়ে দেখছিল, সিবিআই মোরললেস সেম চোখ দিয়ে দেখছে। সিবিআই তার চোখ দিয়ে দেখুক, তার নিরপেক্ষতার জায়গা থেকে দেখুক। আপনি যদি দেখেন সিসিটিভি ফুটেজের যে সাম্প্রতিক রিপোর্ট বেরিয়েছে, 1 মিনিট বিশ্বদা, খুব ইম্পর্টেন্ট জায়গাগুলো বলা প্রয়োজন। সেটা হচ্ছে এটাই যে রাত 2টো থেকে 6টা অবধি তারা একটা অ্যানালাইজ করেছে। সেখানে ওই সেমিনার রুমের করিডোর দিয়ে যারা যাতায়াত করেছে তাদের ডেসক্রিপশন দেওয়া আছে। আইডেন্টিফাই করার প্রশ্নে তারা সঞ্জয় রায় ছাড়া আর কাউকেই খুঁজে পাচ্ছেন। ওখানে যারা আইডেন্টিফাই ডেসক্রিপশন দিচ্ছেন তাকে স্টেথো গলায় দেখতে পাচ্ছে, সিস্টারদের ড্রেসের কথা বলা আছে। তাহলে এইগুলো তো আমাদের সাথে ঘন্টার পর ঘন্টা সিবিআই বসেছে, আলোচনা করেছে, আমাদের কাছে জানতে চেয়েছে, আমরা রিটেন স্টেটমেন্ট দিয়েছি। তাহলে সেই জায়গাগুলো তো রাখলে 54 জন উইটনেসটা কারা? তাহলে যারা 54 জন, এই তো ম্যাডাম প্রশ্নটা একদম, আপনি যদি দেখেন তার প্রাইমারি চার্জশিটে সেখানে 54 জনের পরিষ্কার আর স্টেটমেন্ট দাখিল করা আছে। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে সিসিটিভি ফুটেজে আপনি যদি ওই এলাকায় যে এক্সট্রা যার প্রেজেন্স আছে সেইটা আপনি আইডেন্টিফাই করবেন না কেন? যে যেটা আইডেন্টিফাই করা যায়, ধরুন এই করিডোরে একটা সেমিনার আছে, এই আমি কারা যাতায়াত করেছে, আমি অনির্বাণের কাছে আসছি। আইডেন্টিফিকেশন প্রসেসটাকে বলে গেট প্যাটার্ন আইডেন্টিফিকেশন। এই গেট প্যাটার্ন মানে হচ্ছে যে সিসিটিভিতে কেউ কোনো মোশন, তার মোশনকে দেখে অন্য একটা বস্তুর সাথে তার ম্যাচ করানো সেই মোশনটাকে, এবং আলটিমেটলি সেই মোশন দেখে ধরে নেওয়া যে এই দুটো ব্যক্তি একই ব্যক্তি। ঠিক তো? এবার এইটার জন্য যেটা লাগে সেটা হচ্ছে যে মোশনটা আমরা অ্যারেস্ট করেছি সিসিটিভিতে সেটা যেমন লাগে, তার সাথে যার সাথে মেলাবো তাকেও লাগে। অর্থাৎ তাকে আমাকে ওই যে গণ্ডিটা উনি যেটা বলছিলেন ডক্টর অনিকেত, যে এই যে মেলানোর প্রক্রিয়াটা হয়নি, অর্থাৎ মেলানোর মধ্যে কিন্তু হয়তো যদি ওনাদেরকে দেখা যায় তাহলে ওনাদেরকেও মেলানো। অনিকেত যেটা বললো, তদন্তর পার্ট তো সিবিআই করছে, আমরা তদন্তকারী নয়, অনিকেত নয়, আপনিও নয়, আমিও নয়, কেউ নয়। তাহলে অনিকেত ডাক্তার হিসেবে যেটা বলছে আমি ডাক্তার হিসেবে এটা মনে করছি, তাহলে এটা কি আর কেউ মনে করছে না? আপনি তো লয়ার। আমার খুব এটা শুনে এটা আমি জানতাম না, এই তথ্যটা জানতাম না। এটা আমার শুনে খুব খারাপ লাগছে যে প্রচুর জায়গা হয়তো আনটাচড রয়ে গেছে। এইটা সিবিআই এর কাছ থেকে এক্সপেক্টেড না। মানে আমিও কিন্তু আপনাদের মতন, ওনাদের মতন, সকলের মতন, আমি বা বাকিরা যারা সিবিআই বলছিলেন, আমি তাদের মতন মনে করি যে সিবিআই হচ্ছে সুপ্রিম এজেন্সি অফ ইন্ডিয়া, এবং এটা মনে না করে কোনো উপায় নেই। যেটা দাদা বলছিলেন যে আমরা এরপরে কার কাছে যাব? চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্টের কনস্টিটিউশনাল বেঞ্চ বা 3 জনের বেঞ্চ, তার এরপরে তার যাওয়ার জায়গা নেই। আমাকে এখানে ভরসা করতেই হবে। আমি আইনের ছাত্র হিসেবে আমি তো 100% বো ডাউন বিফোর দেম। তো এটা আমার নিয়ম, এবং আমার শুধু না, ভারতবর্ষের সব নাগরিকের এটাই কর্তব্য। এবার সেই জায়গাতে দাঁড়িয়ে যে আনটাচড এরিয়াগুলো, সেটা কেন সত্যজিৎ যে কথাটা অনিকেত বলছে, এটা তো আনটাচ কি করবে? এইটা তো প্রমাণ রয়েছে, সিএফএসএল এর কথা বলছে, সিএফএসএল এর প্রমাণ রয়েছে কাগজে।
প্রমাণ আছে তো? তাহলে রিপোর্ট দিয়েছে। এই যে তদন্তকারী সংস্থা, এটা কি কখনো লুকোনো সম্ভব? না, এটা লুকোনো, বিষয়টা লুকোনো সম্ভব না। একটু যদি বলতে দেন আমাকে, সিএফএসএল রিপোর্টটা আমি খুব ভালো মতন পড়েছি। 6 জনের সিগনেচার করেছেন এবং সেখানে প্রত্যেকটা হেড যারা রয়েছে, কেমিক্যাল এক্সামিনার, বায়োলজি, সবকিছু, এরা কিন্তু সবকিছু বলছে প্রবাবল একটা কথার উল্লেখ করেছে। অর্থাৎ এই জায়গাটা ওরা বলছে বারবার করে যে এটা পিও নয়, পিও মানে প্লেস অফ অকারেন্স, অর্থাৎ যেখানে ডেড বডিটা পাওয়া গেছিল সেই ডেড বডিটা এখানে, তার খুনটা এখানে হয়নি, এই কথাটা আনটাচড এরিয়া ভেবে এই কথাটা কিন্তু বলছে প্লেস অফ সিবিআই তদন্ত করছে, প্লেস অফ অকারেন্স এর আগে একটা লাইন কিন্তু বলছে, সেটা বলছে প্রবাবল। কারণ ওরা পিও যদি ফিক্স না হয়, এটা আমাদের ভাষায় বলি, দাদা জানেন, প্লেস অফ অকারেন্স যদি ফিক্স না হয় তাহলে কিন্তু সেই মামলার ভবিষ্যৎ সম্বন্ধে আমার খুব সন্দেহ। আমি মানে আমি বলে দিচ্ছি আপনাকে, সন্দীপ এই যিনি অ্যারেস্ট হয়ে আছেন সঞ্জয় রায়, তার যে বিচার প্রক্রিয়ায় কি রায় হবে এই নিয়ে এখন আমি সন্দিহান হয়ে গেলাম। আমাদের পিও ফিক্স না হলে খুব মুশকিল। একটু চার্জশিটের একটা কথা বলি, চার্জশিটে যেটা করা হয়, দেখুন আমরা তো প্রচুর কেসে চার্জশিট দিয়েছি। চার্জশিটের প্রথম হচ্ছে ডেট, টাইম, প্লেস, এটা আমাদের লাগবে। প্লেস মানে প্লেস অফ অকারেন্স। এখন ঘটনা হচ্ছে সিএফএসএল কিন্তু স্পেসিফিক করে বলছে যে এই জায়গাটা নাও হতে পারে, এই কথাটা সিএফএসএল এর প্রবাবল কথাটা দিয়েছে। আরেকটা কথা বলি, দেখুন আমরা সবাই চাই, ভারতবর্ষের জনগণ চায়, সবাই চাই, কিন্তু চাইতে গেলে তো হবে না। চাইতে গেলে তার এভিডেন্স গুলোকে কোর্টে প্রমাণ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, যেই কোর্টে আপাত দৃষ্টিতে যেই প্রমাণ গ্রাহ্য, যেই প্রমাণগুলো করা হয়েছে, সেগুলোতে যে অতিরিক্ত দায়রা জাজ শিয়ালদা উনি খুশি হয়েছেন এবং সন্তুষ্ট হয়েছেন, এবং তার জন্যই তো 18 তারিখে ওনার জাজমেন্টটা রায় দেবে। আমার একটা কথা বলার আছে, এই যে পিওটা ফিক্স হলো না, আপনি কিন্তু দেখবেন বিশ্বদা, যদি তোমার মনে থাকে সন্দেশখালীর ঘটনায় ওরা রোবট নামিয়ে দিয়েছিল, মনে আছে? যন্ত্রপাতির কিন্তু অভাব নেই, মানে আপনার পিও ফিক্স করার জন্য দেয়ার আর লট অফ ইনস্ট্রুমেন্টস, সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্টস হ্যাজ কাম নাও, মানে ওদের হাতে রয়েছে, তাহলে ফিক্স হলো না কেন? না, সায়েন্টিফিক এটা বলছি, ব্যাপারটা হচ্ছে এখানে যে সুপ্রিম সংস্থা, এখানে তারা কিন্তু সবকিছু ইউজ করেছেন। অর্থাৎ সিবিআই এর পক্ষ থেকে এই ইনভেস্টিগেশনটাকে ত্বরান্বিত করার জন্য এবং অ্যাকুরেসিতে আনার জন্য দিল্লি থেকে এক্সপার্ট টিম থেকে আরম্ভ করে যে কারেন্ট যে টেকনোলজি সেইটুকু ইউজ করে তারপর এই সিএফএসএল রিপোর্টটা ওরা তৈরি করেছে। আর দাদা একটা লাইন বলি শুধু, দেখুন এই যেটা অনির্বাণ বললো, একটা কথা বলি যে 193-তে স্পেসিফিক করা আছে সেকশন 9 ক্লজে, সেটা ট্রায়ালের সময় কথাটা লেখা নেই। আপনাকে প্রেয়ার দিতে হবে কোর্টকে যে আমি আবার ফার্দার চার্জশিট, অলরেডি ওরা দিয়েছে সিবিআই, কিন্তু বলে এই কোর্টে তারা চার্জশিটের সময় সাথে সাথে দিয়েছে। এর ক্ষেত্রে তো ফাস্ট ট্র্যাকের কথা বারবার বলা হয় যে যত দ্রুত বিচার। হ্যাঁ, এটা ফাস্ট ট্র্যাকই করেছে, এটা অ্যাডিশনাল যেটা দায়রা জজ করেছে। উনি বলছেন যে সাপ্লিমেন্টারি চার্জশিটটা যেটা সাপ্লিমেন্টারি চার্জশিটের ক্ষেত্রে সত্যজিৎ বাবু একদম রাইট, একদম রাইট। আমরা ভুলে যাচ্ছি যে ভদ্রলোক এখন ডিজি রাজীব কুমারই আমেরিকান সেন্টারের তদন্তের দায়িত্বে ছিলেন, ইফ আই এম নট রং। ফলে উনি এটা জানেন যে কি কখন মানে সাপ্লিমেন্টারি চার্জশিটটা দিতে হয়। সাপ্লিমেন্টারি চার্জশিটের এরকম নিয়ম নেই যে প্রথমেই দিতে হবে, তুমি যে কোনো সময় দিতে পারো, কিন্তু ট্রায়ালের মধ্যে দিতে হবে। আমি আজ অব্দি দেখিনি ট্রায়ালের শেষ হয়ে গেছে তারপরে কিন্তু আবার ট্রায়াল কথাটা লেখা নেই, লেখা যে দিতে হবে, পারমিশন দিতে হবে, কোর্টের থেকে পারমিশন নিতে হবে। যে জিনিসটা এখন দাঁড়ালো যে পিওটা ওই জায়গায় কিনা, সেটা নিয়ে একটা কোশ্চেন মার্ক চলে এসছে, যেটা বলছে অ্যাকর্ডিং টু সিবিআই তদন্তে। না, সিবিআই তদন্ত সিবিআই তদন্ত সিবিআই প্লেস অফ অকারেন্স, আচ্ছা সিবিআই প্লেস অফ অকারেন্স ওটাই বলেছে। এবার ওনাদের বক্তব্য অনুযায়ী রিপোর্ট দেখে ওনারা আরজিগড়ের ডক্টর, যে ঘটনাটা ঘটেছে একটা সরকারি প্রতিষ্ঠানে ঘটেছে, এবং প্রথম যারা ইনভেস্টিগেশন করেছে, প্রথম যারা বডি দেখেছে তারা পুলিশ দেখেছে এবং জুনিয়র ডাক্তাররা দেখেছে। তো এইখানে যে প্রসঙ্গটা আসছে, একটা হচ্ছে সিবিআই কেন করেনি না করেনি, আমার মনে হয় আদালতে এটা নিয়ে ক্রস ভেরিফিকেশন, ক্রস চেকিং যারা উকিল আছেন তারা করতেই পারেন। কিন্তু একটা যেখানে আমরা যখন বলছি যে আমরা সবাই ফাঁসি চাই এবং সবাই ন্যায় বিচার চাই, এই ন্যায় বিচারের জায়গায় সবচেয়ে বড় যে কোশ্চেনটা থাকছে, যে জায়গাটায় বডি পাওয়া গেছে আদৌ সেটা সেই জায়গাতে মার্ডার হয়েছে কিনা। তো এখানে শশীদা আমার উপর রেগে গেলেন, কিন্তু এটা রাগার নেই, এটা তো স্টেট গভর্নমেন্ট, যারা পুলিশ যেখান থেকে পেয়েছে, এটা তো সরকারি কাজ নয়, এটা তো ফুটপাত না। না, প্রণয় বাবু আপনি উত্তরটা দিল্লি থেকে নিয়ে আসুন।
তাহলে উত্তরটা দিল্লি থেকে নিয়ে আসুন। এটা তো ফুটপাতে পাওয়া যায়নি, কেন এটা গঙ্গার তীরে পাওয়া যায়নি, সম্পূর্ণ এটা তো করলো, সরকারি জায়গায় অসম্পূর্ণ পাওয়া থেকে গেছে। গেল, তাহলে সরকারি বিফল হলো, জায়গায় যদি সফল একটা হলো, বডি পাওয়া মানুষ যায়, বলবে না। পুলিশ প্রথম ভেরিফিকেশন করে, পুলিশ প্রথমে আপনি চিন্তা দিল্লি করে, থেকে উত্তরটা নিয়ে আসুন। না না, আপনি দিল্লি থেকে উত্তর নিয়ে আসছে, আসছে, মুখ্যমন্ত্রীর কাছে উত্তর আছে, রাজ্য পুলিশ তদন্ত করেছে 5 দিন, সিবিআই তদন্ত করেছে 5 মাস। না না, প্রথম বডিটা তো রাজ্য পুলিশ দেখেছে, প্রথমেই তার প্রথম বডি তো রাজ্য পুলিশ বলার চেষ্টা করছে প্রথম দিনই আমাদের হাতে কেন দেননি তদন্ত। যে কথাটা বলার, যেটা মনে হচ্ছে প্রথম দিন তদন্ত পায় সিবিআই, তাহলে এই আলোচনাটা শুনে করছে কি করে? যে আলোচনাটা শুনে যেটা মনে হচ্ছে যে এইরকম হচ্ছে যে সিবিআই কত খারাপ করতে পেরেছে, কলকাতা পুলিশ কত ভালো করতে পারতো, বা কলকাতা পুলিশ কত খারাপ করেছে, সিবিআই কত ভালো করেছে। ব্যাপারটা এরকম নয়। আমরা যদি দেখি তাহলে কি দেখলাম, যে ওই দিন যে ঘটনাটা ঘটেছে সকাল 10টায় ওখানে টালা থানার পুলিশ থেকে শুরু করে সমস্ত কর্তা ব্যক্তিরা উপস্থিত আছে। একটা ইনস্টিটিউশনের প্রিন্সিপাল তিনি এফআইআর করতে ভুলে যান। টালা থানার পুলিশ ইনস্টিটিউশনের এফআইআর না করার পরেও সুমোটো নিয়ে এফআইআর করতে ভুলে যান। তার তো প্রভিশন আছে। না না না, আমি বলতে দিই, তাহলে এই তারপর যখন এফআইআর হচ্ছে তখন হচ্ছে 24 ঘন্টা 48 ঘন্টা পর, কেন হবে এত উদাসীনতার জায়গা কেন? আপনি যে এভিডেন্স প্রাইমারি চার্জশিটে যে এভিডেন্স ডিস্ট্রাকশন হাসাবের ইনভেস্টিগেশন হাসাবের কথা বলছে, কে করলো? যারা অভিযুক্ত যদি দেখেন সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি, আপনি একজন সাংবাদিক হিসেবে মনে করেন একজন ওসি তার আর কোনো জায়গা থেকে কোনো অর্ডার এলো না, কোনো কিছু এলো না, তার মনে হলো চলো যে যাই আমি ইনভেস্টিগেশনটাকে হাসাব করি বা ইনভেস্টিগেশন এক্সট্রাকশন করি? না, আমরা যদি এইভাবে বিশ্বাস করতে বলেন বাংলার নবজাগরণের চেতনায় কথা বিশ্বাস আমি একদম একমত। তার কারণ এই যেটা সত্যজিৎ দা বললেন, আমি শুনতে সেটাকেই মান্যতা দিচ্ছি এই কারণে যে একটা খুন এবং দর্শনের একটা মামলা চালু হয়েছে, সেটার